নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ, সাবেক ভিপি ডাকসু। নুরুল হক নূর, আপনাকে অনেক অভিনন্দন আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আলোচনা চলছিল, আসলে আমাদের বিষয়টা ছিল সংস্কার, বিচার, নির্বাচন কোনটা আগে, সেই বিষয়টা নিয়ে আমরা রুমিন আপার সাথে কথা বলছিলাম। একটি বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আল জাজিরাকে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, তিনি বলেছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে এখন মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত দেশের জনগণের জন্য ভালো সমাধান। আপনার কাছে প্রশ্ন হলো, প্রধান উপদেষ্টার মন্তব্যে নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সুযোগ হবে বলে মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ। রুবিন আপা সহ দর্শক থেকে শুভেচ্ছা। ইন্টারভিউটা আসলে দুঃখজনক যে আমি 7 মিনিট শুনতে পেরেছি, পুরোটা এখন পর্যন্ত শোনা হয়নি। তো কোন প্রেক্ষাপটে আসলে কিভাবে বলেছেন সেটা আমি জানি না। কথা প্রসঙ্গেই বলেছেন। হ্যাঁ, কথা প্রসঙ্গে। তবে হ্যাঁ, এটা ঠিক যে দীর্ঘদিন ধরে আমরা যে কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য আন্দোলন করেছি, সেইটা নানান কারণে হয় নাই, তো এখন হচ্ছে। সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন পরিচালনার জন্য একটা ভালো সরকার, এটা তো আমরা সবাই বলছি, এবং যে কারণেই তো আমরা আবার ওই কেয়ারটেকার সিস্টেমকে আবার কামব্যাক করে আনার জন্য আদালত কিংবা রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করেছি। সেক্ষেত্রে নির্বাচনের আগে যে ট্রানজিশনাল গভর্নমেন্ট হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট ভালো গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্ট আপনার এই 5ই অগস্টের পর একটা ক্রাইসিসের সময় সকলের সমর্থন নিয়ে আপনার গঠিত হয়েছে এবং যারা কাজ করছে। সেক্ষেত্রে সরকারের কিন্তু কেউ বিরোধী পক্ষ নেই, যদিও ধরেন এখানে অনেকে আর্টিফিশিয়ালভাবে হয়তো, বা আমি মনে করি এটা একটা মিসলিড হচ্ছে, যে দেখানো হচ্ছে বা আমরা ধরেন বা একজন একটু বিরুদ্ধে বললে তারা বোধহয় সরকারের বিরুদ্ধে, আরেকজন বোধহয় পক্ষে। সরকারকে কিন্তু সব রাজনৈতিক দলই সমর্থন করছে, এবং নতুন যে সদ্য গঠিত দলটি তারা হয়তো অ্যাডভান্স দেখাতে পারে যে তারা বেশি সরকারের লোক বা পক্ষের, ওইটা তাদের অ্যাডভান্টেজের জন্য। কিন্তু তারা তো আর এখন পর্যন্ত রাজনৈতিক দল হয়ে ওঠে নাই, এখন পর্যন্ত নিবন্ধন হয় নাই, একটা দল গঠন করেছে। ওইটা সম্পর্কে আপনার কমেন্ট করার জন্য, ওটার পরিস্থিতি বোঝার জন্য আরও অন্তত 5-7 বছর ওয়েট করতে হবে। তো সেই ক্ষেত্রে ওই সেন্সে যে প্রধান উপদেষ্টা বলছে বোধহয় ব্যাঠিক বলে না, কারণ আমরা সবাই তো তাকে তার সরকারকে সমর্থন করছি এখন পর্যন্ত। কারণ আমরা বলছি যে সংস্কার যতটুকু তারা বেশ কয়েকটা কমিশন করেছে, আমাদের সাথে আজকে মিটিং ছিল এই রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যে ঐক্যমত তৈরি হয়, ওইটা নিয়ে একটা জাতীয় সনদ তৈরি করা, এবং সেটাকে যতটুকু নির্বাচনের আগে ইমপ্লিমেন্ট করা যায় সেটা ইমপ্লিমেন্ট করবে, আর যতটুকু না করা যায় সেটা পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে তারা করবে। কিন্তু আমরা বলছিলাম যে এইটার একটা টেকসই ভিত্তি দেওয়ার জন্য এইটা নিয়ে একটা গণভোট হতে পারে বা জাতীয় ঐক্যমতের ভিত্তি তুলে ওই পর্যন্ত হতে পারে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে দল হিসেবে আমার অনেক একটা অবস্থান থাকবে, কিন্তু জাতীয় ঐক্যমতের প্রশ্নে কিন্তু অন্যদের সাথেই ঐক্যমত হয়ে কিন্তু একটা জায়গায় শেষ পর্যন্ত পৌঁছাতে হবে। সেক্ষেত্রে আপনার প্রোগ্রামের যে শিরোনাম সংস্কার, নির্বাচন, বিচার, নির্বাচন, বিচার, আমার মনে হচ্ছে যে সবটাই প্রয়োজন। সংস্কার তো অনগোয়িং অন, বিচারও অনগোয়িং অন। এবং এইখানে ধরেন কিছু কিছু আমাদের, আমি শুনছি যে অনেকে বলছে আমাদের ছাত্র নেতৃবৃন্দের কাছ থেকে, যে বিচারের আগে এই দেশে কোনো কিছু হবে না, নির্বাচন যারা বলবে তারা ফ্যাসিস্টের দোসর কিংবা তারা এইটা ওইটা, এটা হচ্ছে তাদের অজ্ঞতার জায়গা থেকে বলছে বোধহয় কেউ। কারণ এমন আপনার যদি জায়গা জমি সংক্রান্ত মামলা কিংবা আরও অনেক মামলাই আছে আমাদের সামনে, 18, 20, 15 বছরও লেগে যায় একটা মামলার শেষ নিষ্পত্তি হতে, তাহলে কি 10-15 বছর, বা ধরেন এটা যত র্যাপিড করুক তাও অন্তত এই বিচার স্ট্যান্ডার্ড ওয়েতে করতে হলে মিনিমাম 5 থেকে 7 বছর লাগবে। তাহলে ততদিন কি দেশে নির্বাচন হবে না? ওই সেন্সটা নাই বা বোঝাপড়াটা নাই, বা ইমোশন থেকে বলছে। আমাদের দৃষ্টিতে সংস্কার, বিচার এবং নির্বাচন এটা সমান্তরালে চলতে হবে। বিচার এবং সংস্কার যতটুকু নির্বাচনের আগে আগায় নেওয়া যায় সেটুকু সরকার প্রচেষ্টা করবে, বাকিটা নেক্সট গভর্নমেন্ট। সেক্ষেত্রে আজকে আপনাদের ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে, সেখানে 166 প্রস্তাবের মধ্যে 127টিতে আপনারা একমত, 15টিতে দ্বিমত, 23টিতে আংশিকভাবে একমত বলে লিখিত মতামতে জানিয়েছে গণ অধিকার পরিষদ। বিষয়টা মিডিয়াতে আসে, সেখানে আপনি বলেছেন যে সংস্কারগুলোর ব্যাপারে আলাপ আলোচনার মধ্যে ঐকমত্য তৈরি হবে, যে কথাটা আপনি আগে বলেছিলেন, সেগুলো বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ যেই আপনি বলছেন প্যারালেলে চলবে, আবার নির্বাচনও প্যারালেলে চলবে, কিন্তু এই সরকারের অধীনে সমস্ত ঐকমত্যের সংস্কারগুলো এ সরকারের অধীনে করতে হবে। তাহলে কি এই সরকারের মেয়াদ কি ডিসেম্বরের আগে শেষ হবে বলে মনে হয়, বা সংস্কারগুলো ডিসেম্বরের আগে শেষ হবে বলে মনে হয়, বা জুনের আগে? সংস্কার প্রস্তাব বা সংস্কার আলোচনাগুলো অলরেডি তারা
শেষের দিকে নিয়ে এসেছে এবং আমরা যেটা আলোচনায় ধারণা পেয়েছি, ধরেন আপনার এই আগামী মাসের শেষ দিকে তারা একটা কনক্লুশনে পৌঁছাতে পারে। এখন মাত্র 35টি দলের মধ্যে 20টি দল সম্ভবত আপনার ঐকমত্য কমিশনের মিটিং এ বসছেন, আর 15টা দল বাকি আছে। প্রকৃত অর্থে এখানে মেজর পলিটিক্যাল 39টা দলের কথা আমাদের তালিকায় আছে, যেমন আজকে 35টা দলকে সম্ভবত আহ্বান জানানো হয়েছে। আমাদের সুবিধা হচ্ছে যেমন আজকে 20 নম্বর দল, রাইট, আমাদের আগে অনেক দলের সাথে আলোচনা হয় এবং সেখানে বিএনপি, জামাত কিংবা এই সময়ের সেন্সেশনের জায়গা থেকে ছাত্রদের একটা বিষয় আছে, তো তারা সব আলোচনা করে। বিএনপি একটা প্রশ্ন করে হলে বিএনপি জামাত যে ঐকমত্য দিয়েছে সে ওগুলোর মধ্যে আপনাদের তফাৎটা কি? সেটি বলছি যে অনেক আলোচনা অলরেডি একটা সামারির দিকে আসায় আমাদের নতুন করে খুব বেশি জায়গায় মানে বার্গেনিং করতে হয়নি, বরঞ্চ তারা যখন আমাদেরকে বলেছে যে এই বিষয়টা অন্যরা এভাবে তুলে ধরেছিল কিন্তু আমরা এই জায়গায় এসে পৌঁছেছি, তখন কিন্তু আমরা সেটা একমত হয়েছি, যেহেতু একটা আলোচনা করে ওই জায়গায় গিয়ে পৌঁছেছেন। যেমন একটা এক্সাম্পল দেন, সংবিধানের 127টিতে কি তা বিএনপি জামাত এক হয়েছে? 127টির পাশাপাশি আমরা আরো 8টাতে আরো মানে কমে এনেছি, আরো 8টাতে একমত পোষণ করেছি। যেমন সংবিধানের মূল নীতি, 135টিতে যেমন মূল নীতির প্রশ্নে আপনার আমরা বলছি যে বহুত্ববাদ এটা বাংলাদেশের জায়গা থেকে নানান ধরনের এটাকে ব্যাখ্যা করার সুযোগ আছে এবং এটা ওই ধর্মনিরপেক্ষতা আগের মতো আরেকটা কন্ট্রোভার্সি তৈরি করবে। তো তার চেয়ে চাইলে এখানে ধর্মীয় সম্প্রীতি দেওয়া যায়। সেখানে আলাপ আলোচনার সাপেক্ষে আমরা অনেককে বলেছে যে সব দল গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এইটুকুতে কারো সমস্যা নেই, এইটুকুতে একমত। যদি নিউ ইনসার্ট করে তাহলে এইটুকু বাস্তবায়ন করা যায়। এখানে ওই আপনার ওই ধর্মীয় সম্প্রীতি, বহুত্ববাদ এটা দরকার নাই। আর যদি পুরানোটাই থাকে তাহলে আমরা বলছি আমাদের কোনো এখানে রিজার্ভেশন নেই। এই রকমের বেশ কিছু জায়গায় রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর ব্যাপারে আপনারা একমত আছেন কিনা? আমরা রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর চেয়ে এখানে যে নতুন একটা ধারণা এই সংস্কার কমিশন উত্থাপন করেছে যে জাতীয় সাংবিধানিক পরিষদ বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এইটাকে আমরা শক্তিশালী করার কথা বলছি, যেখানে বলা হয়েছে যে আপনার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেতা এবং যদি ডাবল চেম্বার বিশিষ্ট পার্লামেন্ট হয় তাহলে এই বোথ হাউসের আপনার স্পিকার তো সরকারি দল থেকে হবে সাধারণত, বিরোধী দলের ডেপুটি স্পিকার মানে বিরোধী দলের 3 জন প্রতিনিধি থাকবে। সেই হিসেবে বলছি এইটাকে যদি আপনার যেমন সাংবিধানিক কমিশন বা প্রতিষ্ঠানের নিয়োগ থেকে শুরু করে কিছু কিছু কার্যক্রমে এই এনসিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদি এনসিসি আপনার কার্যকর হয় তাহলে অটোমেটিক্যালি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটা চলে আসে। যদি এখানে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা আমরা সব কথা তো এটা মানে গোপনীয়তার জায়গা থেকেও তাদের শেয়ার করা উচিত না, কিন্তু তারা বলেছে যে অন্যান্য অনেক দল আপত্তি করেছে। সেখানে যেমন আমরাও যেটা বুঝতে পারি যে বিএনপির মতো বড় দল তাদের একটা কনসার্ন আছে যে সব যেমন জরুরি অবস্থা ঘোষণা এটা যদি এনসিসিতে আলোচনা করে নিতে হয়, ধরেন অপোজিশন পার্টি তো সবসময় পাওয়ার পার্টির গভর্নমেন্টকে নানানভাবে অস্থির করতে চায়, কিংবা আমাদের দেশে গত 50 বছরেও কিন্তু আমরা দেখেছি যে আমাদের একটা নির্দিষ্ট প্রতিবেশী রাষ্ট্রের অনেক ক্ষেত্রেই ভূমিকা রয়েছে এবং সরকার পরিবর্তনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মেকানিজম অনেক ক্ষেত্রে এইখানে কাজ করে। সো সেই ক্ষেত্রে আপনার চাইলে তো যদি এনসিসিতে আলোচনা করে জরুরি অবস্থা ঘোষণা করতে হয়, ওইটা কিন্তু তো অপোজিশন রাজি হবে না, মানে তখন একটা ক্রাইসিস তৈরি হতে পারে। কিংবা আপনার ধরেন 70 নম্বর অনুচ্ছেদের ক্ষেত্রে যেটা প্রস্তাবিত কমিশনে বলা হয়েছে শুধু অর্থ বিল, আমরা আস্থা বিলের কথা বলছি। এখানেও নিজ দলের সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, কারণ তাহলে এখানে ওই যে প্রথাগত যেটা বলে যে হর্স ট্রেডিং এর মতো এখানে এমপিদেরকে কেনাবেচা করে পাকিস্তানের লেটেস্ট যেটা আমরা দেখছি ইমরান খানের মতো একটা গভর্নমেন্টকে নাস্তানাবুদ করে ফেলতে পারবে, গভর্নমেন্ট ফল করতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এটা বিপজ্জনক। এখানে 70 অনুচ্ছেদের কথা বলছেন, নিশ্চয়ই সংবিধানের কথাই তো বলছেন। তো সেই ক্ষেত্রে বা আপা যদি বলে 2/3 যে সংসদে যারা সিট নেই, সেই অনুচ্ছেদ নিয়ে কথা বলারও কি সেটাকে সংশোধন করার সুযোগ আছে কিনা বা সংস্কার করার সুযোগ আছে? এইখানে আমরা একটা নিউ অন্য কেউ দিয়েছে কিনা আমরা জানি না। আমরা আজকে বলেছিলাম যে কনস্টিটিউশন মানে পিপলস ওয়েল, সো জনগণের একটা মতামত, অভিপ্রায়, সমর্থন। কোনো নির্বাচনই দেখবেন ওইভাবে একেবারে শতভাগ ভোট দেয় না। ইউরোপের অনেক কান্ট্রিগুলোতে 50% ভোটও পড়ে না। বাংলাদেশেও আছে অনেকে সক্রিয়ভাবে রাজনীতি না করলেও দেশ, সমাজ, রাষ্ট্র নিয়ে তাদের একটা চিন্তা থাকে, ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা বলছিলাম সংবিধানের কিছু সেন্সিটিভ আর্টিকেল, যেমন ধর আমাদের মূল নীতি কিংবা জাতীয়তা, অখণ্ডতার স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়, এই রকমের কোনো বিষয় যদি সংশোধন করতে হয় সেটা পার্লামেন্টের 2/3 পাশাপাশি এটাকে গণভোট করা যায়। আর কিছু অন্য মানে বলা চলে যে নির্বাচন না হলে তো এটা করা যাচ্ছে না। আমি বলছি সেটার জন্য চাইলে মানে পার্লামেন্ট করতে পারবে না, আমরা পরবর্তী সংস্কারের কথা বলছি। কিন্তু এই মুহূর্তের কথা যেটা আমরা বলছি যে যেহেতু এইটা একটা
মানে ব্যতিক্রম সময়, ব্যতিক্রম ধর্মী সময় যে এই গভর্নমেন্টটা আমাদের কনস্টিটিউশন ছিল না, বাট যেভাবে হোক যে ব্যতিক্রম ভাবে যদি কোনো দেশের জন্য 91 সেম এরশাদ সাহেব পতনের পরে আপনার সেই সময় যে গভর্নমেন্ট হয়েছিল, চিফ জাস্টিস কিভাবে কেয়ারটেকার প্রধান হয়েছে, আবার ওখানে এগুলো কোনোটাই সংবিধানে ছিল না। পরের গভর্নমেন্ট এসে সেটাকে বৈধতা দিয়েছে। সো যদি ন্যাশনাল কনসেনসাস হয় তাহলে অনেকগুলো বিষয় যেটা কনস্টিটিউশনাল বা লিগ্যাল কোনো বৈধতার প্রশ্ন হবে, সেটা কনসেনসাস হলে আমার মনে হয় যে সেটা পরবর্তীতে সমস্যার সমাধান হবে না বা সমস্যা হবে না।